আজকে আমরা ডাইমেনশন নিয়ে আলোচনা করব। ডাইমেনশন বা মাত্রা আমাদের ফিজিক্সে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জরুরি বিষয়, যেটা আমাদের জানতে হবে যে কি করে ভৌত রাশিগুলোর মাত্রা বার করে বা ডাইমেনশন বার করে। এই আলোচনায় যাবার আগে চলো আমরা একটু দেখে নিই মৌলিক রাশি বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কাদের বলে। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বা মৌলিক রাশি হলো যে সমস্ত রাশি অন্য রাশির ওপরে নির্ভর করে না, বরং অন্যান্য সমস্ত ভৌত রাশিগুলো এই মৌলিক রাশির উপরে নির্ভর করে বা তার থেকে আমরা তাকে ডিরাইভ করতে পারি, বার করতে পারি। সেই সমস্ত রাশিগুলোকে বলা হয় মৌলিক রাশি বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, অর্থাৎ যেগুলো অন্য কোনো রাশির উপরে নির্ভরশীল নয়। আমরা এরকম ফিজিক্সে দেখো কয়েকটা মৌলিক রাশি রেখেছি, 7টা সাধারণত রাখা হয়। এখানে ম্যাস বা ভর, লেংথ বা দৈর্ঘ্য, টাইম সময়, ইলেকট্রিক কারেন্ট বা তড়িৎ প্রবাহ, টেম্পারেচার তাপমাত্রা, ইন্টেন্সিটি অফ লাইট বা দীপন তীব্রতা, আর অ্যামাউন্ট অফ সাবস্টেন্স বা পদার্থের পরিমাণ। এই 7টার মধ্যে আমরা মূলত আমাদের কার্যকরী বা কাজে লাগবে দেখবে আমরা এই তিনটে, মাস এম, লেংথ এল এবং টাইম টি, এই তিনটে মৌলিক রাশি বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি নিয়ে মূলত আমরা আলোচনা করব আপাতত। এই তিনটেকেই মৌলিক রাশির ভিত্তিতে আমরা অন্যান্য ডেরাইভ ইউনিটগুলো বার করব। তার মানে এই নয় যে ইলেকট্রিক্যাল কারেন্ট, টেম্পারেচার, লাইট ইন্টেন্সিটি, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স নেই, কিন্তু আমাদের এই তিনটে নিয়ে কাজ করলেই আপাতত চলে যাবে। আমরা আসি ডেরাইভড ইউনিট কাকে বলে। ডেরাইভড ইউনিট কাকে বলে? ডেরাইভড ইউনিট হচ্ছে যৌগিক রাশি, অর্থাৎ মৌলিক রাশির নামটা থেকেই বুঝতে পেরেছো যে যা কার উপরে নির্ভর করে না। আর যৌগিক রাশি মানে সেই ফিজিক্যাল কোয়ান্টিটি যা কিন্তু মৌলিক রাশির উপরে নির্ভর করে। অর্থাৎ আমি এখান থেকে মৌলিক রাশির থেকে ডেরাইভ করছি, সো ইটস এ ডেরাইভড কোয়ান্টিটি, তাদের বলা হয় যৌগিক রাশি। যেমন আমি বলতে পারি বেগ বা ভেলোসিটি, ত্বরণ বা অ্যাক্সিলারেশন, বল বা ফোর্স ইত্যাদি ইত্যাদি সবাই কিন্তু তোমার ওই মৌলিক রাশিগুলোর উপরে নির্ভরশীল এবং মৌলিক রাশিগুলোর থেকে ওদের ডিরাইভ করা যায়, ওদের তৈরি করা যায়। এরকম কিন্তু অজস্র কোয়ান্টিটি আছে ফিজিক্সে, ফিজিক্যাল কোয়ান্টিটি আছে যেটা আমরা অনেকটাই জানি, অনেক কিছু জানবো। মোমেন্টাম আছে, ওয়ার্ক, পাওয়ার, এনার্জি সবাই কিন্তু এই ডিরাইভড ইউনিট বা তোমার যৌগিক রাশি। তাহলে ডাইমেনশনে এবারে যদি আমি আসি সরাসরি, ডাইমেনশন বা মাত্রা বলতে আমি কি বোঝাবো? একটা ডিরাইভড ইউনিট তার ডাইমেনশন কি হয়? ডাইমেনশন হচ্ছে আর দ্য পাওয়ার্স to which the fundamental units of mass, length and time etc. must be raised to represent that unit. অর্থাৎ মৌলিক রাশিগুলো যেগুলো আমরা দেখলাম, মূলত তিনটে নিয়েই কথা বলি, মাস, লেংথ আর টাইম, এই তিনটেকে যদি একটা পাওয়ারে রিপ্রেজেন্ট করা যায় সূচক দিয়ে, তাহলে সেটা তার ডাইমেনশন। দেখো এখানে আমি যে লিখেছি লেংথের ডাইমেনশন এল, এলটা কি, এর পাওয়ার কত, এটা লিখিনি কারণ দরকার নেই। এর পাওয়ার হচ্ছে 1, অর্থাৎ এল ডাইমেনশন অফ লেংথ আমি রেখেছি, সব সময় রাখতে হয় থার্ড ব্র্যাকেটের মধ্যে। তাহলে তুমি যখন কোনো ডাইমেনশন লিখবে সেটা কিন্তু থার্ড ব্র্যাকেটের মধ্যে সেটা থাকবে। মাস, মাস কি, এম, ক্যাপিটাল এম দিয়ে আমি দেখালাম এবং সেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখেছি। তাহলে এখানে পাওয়ার কত? এখানে মাসের পাওয়ার হচ্ছে 1।
টাইম দেখো, টাইমের ডাইমেনশন হচ্ছে টি এবং পাওয়ার হচ্ছে 1। তাহলে এই তিনটেকে যদি আমি বেসিক বা ফান্ডামেন্টাল, আরো অনেক আছে আগেই দেখালাম, কিন্তু এই তিনটে মূলত কাজে লাগে বলে তিনটেকে যদি আমি ফান্ডামেন্টাল ধরে কাজ করি, তাহলে এদের প্রত্যেকেরই পাওয়ার বা সূচকগুলো 1 1 1, যেটা আমার আর আলাদা করে লিখতে হয়নি। এসআই ইউনিটটা এদের কত দেখে নি একবার। এসআই ইউনিট তাহলে লেংথের জন্য এসআই ইউনিট মিটার, মাসের জন্য এসআই ইউনিট কেজি বা কিলোগ্রাম, আর টাইমের জন্য বা সময়ের জন্য এসআই ইউনিট হচ্ছে সেকেন্ড। এবারে আমি ডেরাইভড ইউনিটের কথা বলছিলাম, তো ডেরাইভড ইউনিটে দেখো আমি চলে আসি, যেটা খুব সহজ, আমরা সবাই জানি, স্পিড, বেগে। স্পিড হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স বাই টাইম কি? দূরত্ব বাই সময়। দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা আসে সেখানে তাকে বলা হয় স্পিড। এখানে একটা খেয়াল করো, এই দূরত্ব যেটা, সেটা ডিস্টেন্স, সেটার ইউনিটটা কি? সেটা কি কোয়ান্টিটি? সেটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, লেংথ, তাই না? সময়, সময় হচ্ছে টাইম। টাইমটা কি? একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, দেখো সেটা হচ্ছে টি। সেই জন্য আমি যখন স্পিডের ডাইমেনশন বার করছি, স্পিডের ডাইমেনশন বার করতে গিয়ে আমি লিখলাম ডাইমেনশন অফ এল বাই ডাইমেনশন অফ টি। আমি এটাকে কিভাবে লিখতে পারি? এখানে বলো তো, এম কি কোথাও কাজে লেগেছে? মাস কোথাও কাজে লাগেনি। তাহলে মাসের পাওয়ার আমি দিয়ে দেব 0। মাস যেহেতু কোথাও এখানে কাজে লাগলো না, শুধু দূরত্ব বাই সময়, তাহলে মাসের পাওয়ার হয়ে গেল 0। আর লেংথের পাওয়ার কি এসে গেল? লেংথের পাওয়ার এসে গেল 1, কেন কি? শুধু ডাইমেনশন অফ এল। আর তলায় এসে যাচ্ছে ডাইমেনশন অফ টি, সময়। তাহলে এই ডাইমেনশন অফ টি যেহেতু তলায় আছে ডিনোমিনেটরে, সেটা ওপরে চলে যাচ্ছে। ওপরে চলে গিয়ে হয়ে যাচ্ছে টাইম ইনভার্স 1, অর্থাৎ টি টু দি পাওয়ার -1। তাহলে স্পিডের ডাইমেনশন আমরা কিরম ভাবে বার করলাম? স্পিডের ডাইমেনশন এলো দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে। থার্ড ব্র্যাকেটের মধ্যে এসে যাচ্ছে m0, কেন কি? মাস এখানে নেই, অর্থাৎ মাস আমি না লিখলেও চলতো, কিন্তু বোঝবার সুবিধের জন্য আমি তিনটে ইউনিটকেই এখানে কাজে লাগালাম, বা তিনটেই ফান্ডামেন্টাল কোয়ান্টিটিকেই কাজে লাগালাম, যেটা m0, l1 আর t-1। ঠিক আছে? তাহলে এবারে আমরা আসি এরিয়া, আরো সহজ। এরিয়া হচ্ছে কি? এরিয়া হচ্ছে ধরো একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? তার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ লেংথ ইন্টু ব্রেথ। কিন্তু ব্রেথ যেটা, প্রস্থ যেটা, সেটাও তো দৈর্ঘ্যই, তার ইউনিট তো দৈর্ঘ্যেরই ইউনিট, তার ইউনিট তো লেংথেরই ইউনিট। তাহলে আমি তাকে ওই ফান্ডামেন্টাল ইউনিট লেংথ দিয়েই রিপ্রেজেন্ট করব। তাহলে এল ইন্টু বি এর বদলে আমি দুটোর ক্ষেত্রেই ফান্ডামেন্টাল কোয়ান্টিটিটা নেব এল ইন্টু এল। তাহলে এল ইন্টু এল হলে তার পাওয়ারটা কি এসে যাবে? এল স্কোয়ার। আচ্ছা, এখানে এরিয়াতে কি আমার টাইম বা মাস কোথাও কাজে লেগেছে? কোথাও কাজে লাগেনি। মাসও এখানে কাজে লাগেনি, টাইমও এখানে কাজে লাগেনি। তাহলে আমি মাসের জন্য তার পাওয়ার দিয়ে দিলাম বা সূচক দিয়ে দিলাম 0, টাইমের জন্য দেখো এখানে দিয়ে দিলাম 0, আর লেংথটাই এখানে একমাত্র প্রয়োজনীয়, অর্থাৎ লেংথটাকে দিলাম এল স্কোয়ার, অর্থাৎ m0 এল স্কোয়ার t0। আমি কিন্তু এটাকে শুধু এল স্কোয়ার দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি, কোনো অসুবিধে নেই, কিন্তু m0 এল স্কোয়ার t0 দিলাম তার কারণ ওই যে আগে বললাম যে এম, এল আর টি এই তিনটে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আমি এইটাকে সুযোগ দেখানোর জন্য সুবিধে হবে বলে আমি দেখিয়ে দিলাম এখানে মাসের পাওয়ার 0, টাইমের পাওয়ার 0, অর্থাৎ এটা কাজে লেগেছে শুধুমাত্র এল, লেংথটা
এইখানে আমার লেংথের ডাইমেনশন ছিল এল, এটা একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, সেখান থেকে আমি ডেরাইভ করলাম এরিয়া, তাহলে এরিয়া হচ্ছে ডেরাইভ কোয়ান্টিটি বা যৌগিক রাশি। তার ডাইমেনশন বেরোলো এল স্কোয়ার অথবা m0 l স্কোয়ার t0। ভুললে চলবে না যে এটা কিন্তু আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো, রাখতেই হবে, আদারওয়াইজ এই ডাইমেনশনটার আমাদের রিপ্রেজেন্টেশনটার কোনো মানে থাকলো না। অর্থাৎ আমি যখনই ডাইমেনশন লিখবো তাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দেব। এবারে বলো তার এসআই ইউনিট কি হবে? এসআই ইউনিট হবে মিটার স্কোয়ার। ঠিক আছে, আর একটা অত্যন্ত সহজ ভলিউম, যেটা আমরা সবাই জানি, তার আয়তন। আয়তন কি হয়? একটা ধরো তুমি ঘনকের আয়তন নিচ্ছ, তাহলে তার লেংথ ইন্টু ব্রেড ইন্টু হাইট, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু তার উচ্চতা। এক্ষেত্রেও লক্ষ্য করো প্রস্থ আর উচ্চতা এরাও কিন্তু আসলে দৈর্ঘ্যই, এরাও কিন্তু দৈর্ঘ্য। তাহলে এদের ইউনিটও কিন্তু ওই ফান্ডামেন্টাল ইউনিট লেংথেরই ইউনিট। তাহলে আমি 3বার করে দৈর্ঘ্যকে গুণ করেছি, অর্থাৎ লেংথকে গুণ করেছি। তাহলে লেংথকে গুণ করলে তাকে অবশ্যই আমি থার্ড ব্র্যাকেটে রাখবো, এবং এল ইন্টু এল করলে তার পাওয়ার এসে যায় 3, তাহলে এল কিউব। আবার নিয়ম মাফিক আমার এখানে মাস এবং টাইম কোনোই কাজে আসেনি, কিন্তু আমি আমার বোঝানোর সুবিধের জন্য বা প্রেজেন্টেশনের জন্য ভালো দেখানোর জন্য আমি এখানে m0 l কিউব t0 উইদিন থার্ড ব্র্যাকেট করে এর ডাইমেনশন কি করলাম, m0 l কিউব t0। এটা হয়ে গেল ভলিউমের ডাইমেনশন। এর এসআই ইউনিট কি? এসআই ইউনিট হচ্ছে মিটার কিউব। আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সটে দেখো আমরা পড়াবো ডেনসিটি। ডেনসিটি কাকে বলে? ঘনত্ব। আচ্ছা, ডাইমেনশন বার করতে গেলে তাহলে আমাকে যেটা মূলত জানতে হবে যে আমি যে কোয়ান্টিটিটার ডাইমেনশন বার করতে চাইছি সেই কোয়ান্টিটিটা সম্বন্ধে কিন্তু আমার একটু ধারণা, প্রাথমিক ধারণা একটা কিছু চাই। কিরকম ধারণা? যে ডেনসিটি মানে যে মাস বাই ভলিউম, অর্থাৎ ভর বাই আয়তন, এটা কিন্তু আমাকে জানতে হবে। এটা না জানলে কিন্তু আমি ডেনসিটি সম্বন্ধে আমি তার ডাইমেনশন পাবো কেমন করে? আমাকে জানতে হবে ডেনসিটি কাকে বলে। ডেনসিটি হচ্ছে, ডিফাইন করা হচ্ছে তাকে রেশিও অফ মাস টু ভলিউম, অর্থাৎ ভর তাকে তুমি তার আয়তন দিয়ে ভাগ করছো। তাহলে আমার এখানে জানাই আছে মাসের ডাইমেনশন কি। মাসের ডাইমেনশন হচ্ছে এম, এমটাকে আমরা লিখবো থার্ড ব্র্যাকেটের মধ্যে, এবং মাস একা, যেহেতু মাস একবারই নিয়েছি সেহেতু এর পাওয়ার 1। আর ভলিউম আমি নিই এখানে, ভলিউমটা হচ্ছে ভি। এক্ষুনি আমি ভলিউমের আগের স্লাইডেই দেখো আমি বার করেছি ভলিউমটার ডাইমেনশন কত, এল কিউব। এক্ষেত্রে আমি আর আলাদা করে এমটি কে আনলাম না, ডাইমেনশন লিখে দিলাম এল কিউব। তাহলে এই যে এখানে এম উইদিন থার্ড ব্র্যাকেট ডিভাইড করে দিলাম এল কিউব উইদিন থার্ড ব্র্যাকেট, তাহলে আমার কি এসে গেল দেখো, এসে গেল ডাইমেনশন অফ ডেনসিটি m1। যেহেতু এম এর আর কোনো মাত্রা, আর কোনো সূচক নেই, এম এর একটাই সূচক, তাহলে এম এর পাওয়ার হচ্ছে 1। এল যেহেতু ডিভিশন তলায় আছে, তো ওপরে যখন ওকে আমি গুণ করব তখন ওর পাওয়ার এসে যাবে -3, তাহলে এল টু দি পাওয়ার -3। আর টি আমার এখানে কাজে লাগেনি, দরকার লাগেনি, কিন্তু ওই আগের মতোই আমি টিটাকে রেখেছি টি টু দি পাওয়ার 0 করে। এটা যে সবসময় তোমাদের রাখতে হবে এমন কিন্তু কোনো কথা নেই, কিন্তু এটা আমি প্রাথমিকভাবে বোঝানোর জন্য এই যে 3টে ইউনিটকে আমি রাখছি, 3টে ফান্ডামেন্টাল ইউনিট কে দিয়ে আমি প্রেজেন্ট করছি, এটা বোঝানোর জন্য বারে বারেই আমি এম এল টি কে দেখাচ্ছি, যদিও এখানে টি এর কিন্তু কোনো
ডেনসিটির ক্ষেত্রে সময় বা টাইমের কোনো ভূমিকা নেই, নেই বলে ও T⁻0 হয়ে গেছে। বাকিদের ভূমিকা আছে m1 L⁻⁻3। তাহলে ওর ইউনিট কত বা একক কত? সেটা হচ্ছে এসআই ইউনিটে আমি এককটা নিচ্ছি কেজি পার মিটার কিউব। তাহলে একটা জিনিস দেখো, খুব সুন্দরভাবে ডাইমেনশন থেকে আমরা কিন্তু একক বা ইউনিটের একটা দারুণ ধারণা করে ফেলতে পারি। আমি যদি নাও জানি এককটা কত, আমি যদি ডাইমেনশন তার বার করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমি তার ইউনিটটাও খুব সুন্দর করে বার করে ফেলতে পারবো। এসআই ইউনিট বার করে ফেলতে পারবো, অন্য যে কোনো ইউনিটও আমি বার করে ফেলতে পারবো। এটা যদি সিজিএস এ বার করি, বলো কত হবে? গ্রাম, আর মিটার কিউবটা হয়ে যাবে সেন্টিমিটার কিউব। তাহলে গ্রাম পার সেন্টিমিটার কিউব। আমরা চলে আসি আরো যেগুলো আমাদের চেনা জিনিস, চেনা ডেরাইভড কোয়ান্টিটি, যেমন ভেলোসিটি, বেগ। স্পিড করেছি, স্পিডের সাথে ভেলোসিটির তফাৎ তেমন কিছু নেই, ওখানে ডিস্টেন্স বাই টাইম, আর ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্ট মানে কি? ওটার একটা ডিরেকশন আছে, সেটা আমরা পরে আলোচনায় আসবো, এখানে তার কোনো প্রয়োজন নেই। এখানে আমি শুধু ভেলোসিটি বলি, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে এই ডিসপ্লেসমেন্টটা কি? ডিসপ্লেসমেন্টটা কি মাপে? ডিসপ্লেসমেন্টটা একটা দূরত্বকেই মাপে মাত্র। দূরত্বটা কি? দূরত্বটা হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্য কি? লেংথ। লেংথ তাহলে আবার বলি একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, তাহলে ডাইমেনশন অফ এল বাই ডাইমেনশন অফ টি। টি যেহেতু তলায় আছে, আমি সেই জন্য করে দিলাম ডাইমেনশন অফ LT-1। আবার আগের মতো m0 m এখানে আসছে না, কিন্তু m0 LT-1। অর্থাৎ এসআই ইউনিটে আমি কি বলবো? মিটার পার সেকেন্ড। দেখো, মিটার পার সেকেন্ড। সেকেন্ড আমরা সাধারণত এইভাবেই s-1 করে দিই। তারপরে আসি অ্যাক্সিলারেশন বা ত্বরণ। অ্যাক্সিলারেশন কাকে বলছে? চেঞ্জ ইন ভেলোসিটি, ভেলোসিটি গ্রেডিয়েন্ট, ঠিক আছে? রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, অর্থাৎ বেগটা, গতিবেগটা কিভাবে কি হারে পরিবর্তিত হচ্ছে, কই হারটা জানতে হচ্ছে, অর্থাৎ সময় দিয়ে তাকে আমি ভাগ করে দিচ্ছি। তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি, ভেলোসিটি বা বেগ যেভাবে পরিবর্তিত হচ্ছে, কার সাথে পরিবর্তন হচ্ছে? টাইমের সাথে। তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম, অর্থাৎ গতিবেগ পরিবর্তনের হার। তাহলে আমি ভেলোসিটি আমার জানাই ছিল, এখানে বারই করা আছে ভেলোসিটির ডাইমেনশন, সেটা আমি এখানে বসিয়ে দিই m0 L⁻⁻1। m0 L⁻⁻1, এটা কিন্তু আমি সরাসরি এখান থেকে বসিয়ে দিয়েছি। যদি তোমার মনে হয় যে তুমি ভুলে গেছো, তাহলে তুমি কি করবে? এই ভেলোসিটিটাকে আর একবার তোমায় বার করে নিতে হবে। এর জন্য কি করতে হবে? এর জন্য কিন্তু তোমায় জানতে হবে যে তার ফর্মুলাটা অন্তত কি, আদারওয়াইজ তুমি বার করবে কি করে? তোমায় অ্যাক্সিলারেশনটা কাকে বলে তাকে কিন্তু জানতে হবে। তাহলে আমি কি করলাম? m0 L⁻⁻1 ডিভাইডেড বাই টি, টাইম দিয়ে ভাগ করে দিলাম। দেখো, গুণ ভাগ করে আমি কি পেলাম? m0 L, তলার টিটা ওপরে চলে গিয়ে হয়ে গেল m0 L⁻2। এটা ডাইমেনশনটা আমি আবার থার্ড ব্র্যাকেটের মধ্যে পুরে দিলাম। কেন কি থার্ড ব্র্যাকেটটা জরুরি? ডাইমেনশন বোঝাতে গেলে আমরা সাধারণভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে বোঝাই। আবার এখানে আবার আরেকবার বলে দিই, m0টা আমি রেখেছি, যদিও এখানে মাসের কোনো ভূমিকা নেই। এখানে ইউনিট তাহলে কি হবে তোমরাই বলো? এসআই ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। নেক্সট চলো, ফোর্স। আমরা এবারে কিছু ডাইমেনশন বার করে নিই। এবারে ফোর্সে যাই। ফোর্সটাও আমাদের জানা ছিল, আমরা নিউটনস ল থেকে আগেও পড়েছি ফোর্স কাকে বলে। ফোর্স কাকে বলে থেকেও বড় কথা, ফোর্সটাকে আমরা ম্যাথামেটিক্যালি কিভাবে লিখি? মাস ইন্টু অ্যাক্সিলারেশন, অর্থাৎ ভর ইন্টু ত্বরণ। মাস আমরা তার ডাইমেনশন জানি m, অ্যাক্সিলারেশন আমরা এক্ষুনি বার করলাম,
তার ডাইমেনশন হচ্ছে m0 l t -2। তাহলে ফোর্সে বা বল তার কি এলো ডাইমেনশন? m দেখো ওখানে 0 ছিল কিন্তু এপাশে কিন্তু m আছে, তাহলে m1 l1 t⁻²। এটা হলো ফোর্সের ডাইমেনশন। মনে রাখতে পারলে ভালো, মনে রাখারই চেষ্টা করবে, কেন কি পরীক্ষার সময় তোমায় লিখতে হবে। আর যদি একেবারেই ভুলে যাও তাহলে কিন্তু আমাদের এই জপ মন্ত্র হচ্ছে মাস ইনটু অ্যাক্সিলারেশন। আমাকে জানতে হবে যে এর ফর্মুলাটা কি। ফর্মুলা না জানলে কিন্তু কোনোভাবেই ডাইমেনশনে আমি আসতে পারবো না। তাহলে ফোর্স আমার হচ্ছে m1 l1 t-2। তাহলে তার এসআই ইউনিট কি? এসআই ইউনিট যদি আমি এখান থেকে ধরে ধরে বসাই, এম এর জন্য বসবে কেজি বা কিলোগ্রাম, এল এর জন্য বসবে মিটার, আর t-2 টাইম সেটা সব ইউনিটে, সব সিস্টেম অফ ইউনিট, সিজিএস বলো, এসআই বলো অথবা এফপিএস বলো, সেটা সেকেন্ড। সুতরাং এসআই ইউনিট হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেজি মিটার s⁻², অর্থাৎ কেজি মিটার সেকেন্ড⁻²। এটাকে আমরা কিন্তু এইভাবে তো আমরা বলি না, এটা ডিরাইভ করলাম, কিন্তু আমরা এসআই ইউনিটটা কাকে বলি? এসআই ইউনিট বলি নিউটন। নিউটনের নাম অনুযায়ী, স্যার আইজাক নিউটনের নাম অনুযায়ী এই ইউনিটটা হচ্ছে নিউটন। তাহলে আমরা ডাইমেনশনের সাথে সাথে কিভাবে ফর্মুলা থেকে ডাইমেনশন বার করা যায় এবং ডাইমেনশনের থেকে আমরা ইউনিট কি করে ডিরাইভ করতে পারি সেটাও কিন্তু আমরা এখান থেকে আস্তে আস্তে বুঝে যাচ্ছি। এবার দেখো ওয়ার্ক। ওয়ার্ক কি? ওয়ার্ক হচ্ছে কার্য। ওয়ার্ক কার্য। তাহলে ওয়ার্ক আমি কিভাবে করব? ওয়ার্ককে ফর্মুলাতে ম্যাথামেটিক্যালি কিভাবে লেখে? ফোর্স ইনটু ডিস্টেন্স। অর্থাৎ ফোর্স হচ্ছে বল, তার সাথে গুণ করা হচ্ছে কাকে? ডিস্টেন্স, অর্থাৎ দূরত্ব। ঠিক আছে? তাহলে ম্যাথামেটিক্যালি ওয়ার্ক হচ্ছে কার্যকে আমরা বলি ফোর্স ইনটু ডিস্টেন্স। এবারে তোমরা দেখো ফোর্স আমার চোখের সামনেই বার করা আছে ডাইমেনশন। তাহলে ফোর্সের ডাইমেনশন কি? m(l(t-2)। এখানে আমি আর পাওয়ার 1 1 করে দিইনি, কেন কি পাওয়ার না দেওয়ার মানে হচ্ছে ওটা সবসময় ওই সূচকটা 1, তাই তো? তাহলে m(l(t-2) আর তার সাথে আমি গুণ করছি ডিস্টেন্স, অর্থাৎ দৈর্ঘ্যের যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিটা, তার যে ডাইমেনশন বা মাত্রা। তাহলে এখানে কি এসে গেল? m(l²t-2)। তাহলে আমরা ওয়ার্কের দেখলাম m(l²t-2). ঠিক আছে? তাহলে তার ইউনিট বা একক কি হবে? এখানে আমি এসআই ইউনিট গুলোই লিখেছি। এখান থেকে বলো, m মানে হচ্ছে তার মাসের ইউনিট কেজি, l² তার ইউনিট m², মিটার স্কোয়ার, আর টাইম স্কোয়ার, কিন্তু এটা ইনভার্স টাইম স্কোয়ার, ঠিক এর মতো, এখানকার মতো ইনভার্স টাইম স্কোয়ার, অর্থাৎ t⁻²। t⁻²টাকে আমি বলবো সেকেন্ড মাইনাস স্কোয়ার। কিন্তু এটা তো গেল এখান থেকে ডিরাইভ করে। আসলে ওয়ার্কের ইউনিট আমরা এসআই ইউনিটে কি বলি? সেটাকে আমরা বলি জুল। জুলের নাম অনুযায়ী ওয়ার্কের ইউনিট হয় জুল। নেক্সট স্লাইড যাই। এবারে আমরা এনার্জি বার করি। এনার্জির ডাইমেনশন। এনার্জি কি? এনার্জি হচ্ছে শক্তি। এনার্জি মূলত ভাবে আমরা দুটো ভাগে যদি ভাগ করে নিই, মেকানিক্যাল এনার্জি যেটা, সেটা একটা কাইনেটিক এনার্জি, গতি শক্তি, অর্থাৎ বস্তু তার গতির জন্য যে শক্তি লাভ করে তাকে বলা হয় গতি শক্তি বা কাইনেটিক এনার্জি। আর একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতি শক্তি, অর্থাৎ বস্তুটা কি পজিশনে আছে, তার কি কনফিগারেশন, সে কোন হাইটে আছে, বা তার মধ্যে কোনো এনার্জি স্থিত অবস্থায়
সেটা কতটা সঞ্চিত আছে, স্টোরড এনার্জি, তাকে বলা হয় স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি। আমরা এখানে সেই ডেফিনিশনে যাব না, আমরা শুধু বলবো ডাইমেনশন কি করে বার করব। তাহলে কাইনেটিক এনার্জি দেখো, গতিশক্তি, সেটা হচ্ছে হাফ মাস ইনটু ভেলোসিটি স্কোয়ার। এটা আমরা সবাই জানি যে কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ইনটু ভি স্কোয়ার, ভি হচ্ছে ভেলোসিটি বা বেগ। তাহলে এখানে আমি লিখলাম হাফ, তারপরে মাসের জায়গায় লিখলাম ডাইমেনশন অফ এম, ভেলোসিটি আমরা অলরেডি বার করেছি, ক্যালকুলেট করে ফেলেছি, ডাইমেনশন অফ এল টি মাইনাস ওয়ান, কিন্তু তার স্কোয়ার আছে, অর্থাৎ আমি থার্ড ব্র্যাকেট দিয়ে বাইরে স্কোয়ার করলাম। তাহলে এইবারে দেখো আসছে এম এল স্কোয়ার টি মাইনাস টু। ঠিক আছে, প্রশ্ন উঠবে যে এই হাফটা কোথায় গেল, এইটা একটা তো কনস্ট্যান্ট, হাফটা কোথায় গেল। ডাইমেনশন যখন বার করছি তখন এই কনস্ট্যান্ট নিয়ে আমাদের খুব একটা মাথা ঘামানোর দরকার নেই। অর্থাৎ ডাইমেনশন যেখানে আসছে সেখানে সে কিন্তু তার কনস্ট্যান্ট সম্বন্ধে বিরাট কিছু যে ধারণা দিতে পারে তা নয়। সুতরাং ডাইমেনশন বলতে আমরা তার ফান্ডামেন্টাল কোয়ান্টিটি গুলো, অর্থাৎ মাস, লেংথ আর টাইম, এদের পাওয়ারটা বা সূচকটা কতটা রেস করেছে পাওয়ার, সেইটা বলতে পারলেই কিন্তু আমার ডাইমেনশনের ব্যাখ্যাটা সম্পূর্ণ হয়ে যায়। সেই জন্য আমি এখানে পরের স্টেপে ডাইমেনশন লিখতে গিয়ে হাফটাকে ডেলিবারেটলি তুলে দিয়েছি, ওটার কোনো এখানে দরকার নেই। তোমার কাইনেটিক এনার্জি বা এনার্জি ডাইমেনশন কিন্তু এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, ওখানে কিন্তু হাফ লেখা কোনো প্রয়োজন নেই। কেন কি ডাইমেনশন, আবার বলি, এই কনস্ট্যান্ট গুলো সম্বন্ধে ডাইমেনশন না কোনো রাখার দরকার হয় না, পরে এখানে আসবো কেন। পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জিকে আমরা কিভাবে ডিফাইন করি বা ফর্মুলা বলি, মাস ইনটু স্মল জি, অর্থাৎ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা অভিকর্ষজ ত্বরণ। মাস হচ্ছে ভর, ইনটু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা অভিকর্ষজ ত্বরণ, ইনটু হাইট, হাইট হচ্ছে উচ্চতা, অর্থাৎ কতটা উঁচুতে আছে। এখানে দেখো মাস, ডাইমেনশন এম, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ অর্থাৎ অ্যাক্সিলারেশন, সে গ্র্যাভিটি অ্যাক্সিলারেশনই হোক বা যে কোনো অ্যাক্সিলারেশনই হোক, তার ডাইমেনশন কিন্তু অ্যাক্সিলারেশনের ডাইমেনশন। অর্থাৎ আমি আগেও বার করেছি অ্যাক্সিলারেশনের ডাইমেনশন কি, এল টি মাইনাস টু। আমি এখানে বসিয়ে দিলাম এল টি মাইনাস টু, এটা কিসে রাখলাম, থার্ড ব্র্যাকেটে রাখলাম, ইনটু হাইট। হাইটটা কিসে দিলাম, হাইট মানে কি, হাইট হচ্ছে আবার দৈর্ঘ্যেরই তো একক, আবার তো ফান্ডামেন্টাল কোয়ান্টিটিটা কি, ওর মৌলিক রাশিটা কি, ওটা তো দৈর্ঘ্য, তাহলে ওখানে আমি এল দেব লেংথ। তাহলে এখানে আমার ডাইমেনশনটা লিখবো, পুরোটাকে আমি থার্ড ব্র্যাকেটের ভেতরে নিয়ে যাই, নিয়ে গিয়ে লিখি এম টু দি পাওয়ার ওয়ান এল স্কোয়ার, কারণ দুটো এল আছে, টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। ইউনিট হচ্ছে কি, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড মাইনাস টু, অথবা যেটা চলতি ইউনিটে আমরা বলি এককে জুল। এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, এই যে এনার্জি এবং আগে আমি ওয়ার্ক ডান যেটা বলেছি, তাদের দুজনেরই কিন্তু ডাইমেনশন এক, অর্থাৎ এনার্জি এবং ওয়ার্ক ডান এর ইউনিট হচ্ছে জুল, আর ডাইমেনশন কিন্তু এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এরপরে আমরা আসি পাওয়ার, পাওয়ার বা ক্ষমতা, পাওয়ার বা ক্ষমতা। পাওয়ার বা ক্ষমতা কাকে বলে, আবার এক কথা যে তোমাকে জানতে হবে কিন্তু পাওয়ারটাকে ফর্মুলাটা কি, সেটা না জানলে কিন্তু তুমি ডাইমেনশনে এক
কলমও এগোতে পারবে না। ক্ষমতাটা কি? সে ক্ষমতাটা হচ্ছে পাওয়ার হচ্ছে ওয়ার্ক বাই টাইম। ওয়ার্ক বাই টাইম মানে কার্য, তাকে তুমি ডিভাইড করছো সময় দিয়ে, কার্য বাই সময়, ওয়ার্ক বাই টাইম। তাহলে ওয়ার্কের ইউনিট তো আমার এখানে করাই আছে, এনার্জির ইউনিট আর ওয়ার্কের ডাইমেনশন এক, ওয়ার্কের ডাইমেনশন এনার্জি ডাইমেনশন এক বা শক্তি। আমি সেটা বসিয়ে দিই, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, তাকে আমি ভাগ করে দিই টি দিয়ে, টাইম দিয়ে, হয়ে গেল। তাহলে ডাইমেনশনের মধ্যে আমি রেখে দিই এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3। আশা করি ধরতে পারছো যে এই টাইমটা ওপরে চলে যাচ্ছে বলে টাইমটা টি টু দি পাওয়ার -3 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবারে দেখো ইউনিটটা এসআই ইউনিটে আবার বলি, কেজি, এল স্কোয়ারের জন্য আসছে মিটার স্কোয়ার, টাইম কিউবের জন্য আসছে সেকেন্ড মাইনাস কিউব, টাইম কিউব নয়, টাইম টু দি পাওয়ার -3, টি টু দি পাওয়ার -3, তাহলে সেকেন্ড টু দি পাওয়ার -3। পাওয়ার হচ্ছে ওয়ার্ক বাই টাইম, অর্থাৎ এখানে আমি বলতে পারি জুল বাই সেকেন্ড, জুল বাই সেকেন্ড, তাহলে জুল পার সেকেন্ড, তাকে আমরা বলি ওয়াট। কি বলি ইউনিটটা? আমরা চলতি যে ইউনিট, যেটা আমাদের কার্যকরী ইউনিট, সেটাকে আমরা কি বলবো? ওয়াট। ওয়াট কোত্থেকে এলো? জুল পার সেকেন্ড। তাহলে আমরা কিন্তু আমাদের ডেরাইভড যে কোয়ান্টিটি, তাদের ইউনিট গুলো বা একক গুলোর ধারণাও হয়ে যাচ্ছে, এবং সেই যে ডিরাইভ করছি যৌগিক রাশিগুলো, সেগুলোকে যে ডেরাইভ করছি, সেগুলো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি থেকে কিন্তু ডেরাইভ করেছি। সেই জন্য আমরা আবার বলছি ডাইমেনশনটা কি? ফান্ডামেন্টাল যে কোয়ান্টিটি বা মৌলিক রাশি, তাদের দেখো সূচক দিয়ে আমি চিহ্নিত করছি, অর্থাৎ m1 l স্কোয়ার t - 3। ঠিক আছে, তাদের পাওয়ার বা সূচক, অর্থাৎ মৌলিক রাশিগুলো বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি গুলো কতটা পাওয়ারে রেস্ট করে তুমি তাকে তুমি রিপ্রেজেন্ট করছো, তাকে বলছি আমি ডাইমেনশন। আশা করি এই জায়গাটা ক্লিয়ার হলো। এইবারে ক্লাসিফিকেশন, ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমি ডাইমেনশন দিয়ে ক্লাসিফাই করছি। ভৌত রাশি যেগুলো আছে তাদের আমি শ্রেণী বিভাগ করছি। কিভাবে শ্রেণী বিভাগ করছি দেখো, আমি ডাইমেনশন দিয়ে করছি। প্রথম হচ্ছে ডাইমেনশনাল ভ্যারিয়েবল। এতক্ষণ আমি যেগুলো বার করছিলাম, এরা কিন্তু সবাই ডাইমেনশনাল ভ্যারিয়েবল। দেখো এরিয়া বার করেছি, ভেলোসিটি বার করেছি, ফোর্স বার করেছি, অর্থাৎ এদের ডাইমেনশন আছে, কিন্তু নির্দিষ্ট কোনো ভ্যালু কিন্তু নেই। এদের সবার ডাইমেনশন আছে। এরিয়ার ডাইমেনশন কি? এল স্কোয়ার। সে এল স্কোয়ার তোমার, তার ভ্যালু যা হোক না, সেটা ভ্যারি করতে পারে। ভেলোসিটি তোমার যা খুশি ভেলোসিটি হতে পারে, কিন্তু তার ডাইমেনশনটা কিন্তু একটা নির্দিষ্ট ডাইমেনশন। কি? ভেলোসিটি lt -1। ফোর্সও তেমন আমরা ডাইমেনশন বার করেছি। ফোর্সের ডাইমেনশন কিভাবে বার করেছি আবার বলে দিচ্ছি, মাস ইনটু অ্যাক্সিলারেশন, অর্থাৎ মাস হচ্ছে m, অ্যাক্সিলারেশন হচ্ছে lt -2। তাহলে ফোর্সের ডাইমেনশন ml t -2। এদের কিন্তু ডাইমেনশন আছে, কিন্তু নির্দিষ্ট কিন্তু কোনো ভ্যালু নেই। এদের বলা হয় ডাইমেনশনাল ভ্যারিয়েবল। অর্থাৎ যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটি, ভৌত রাশির ডাইমেনশন আছে, সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটি যাদের যাদের ডাইমেনশন আছে কিন্তু ভ্যালুগুলো চেঞ্জ করে, তাদের বলবো ডাইমেনশনাল ভ্যারিয়েবল। এবার বলবো ডাইমেনশনলেস ভ্যারিয়েবল। ডাইমেনশনলেস ভ্যারিয়েবল কারা? যাদের মাত্রা নেই, মাত্রাহীন, কিন্তু ভ্যারি করছে, অর্থাৎ অ্যাঙ্গেল ইন রেডিয়ান। অ্যাঙ্গেল ইন রেডিয়ান যদি তুমি করো, অ্যাঙ্গেলটা কিভাবে বার করে? আমরা তো জানি s ইকুয়াল টু r থিটা, s ইকুয়াল টু r থিটা। তাহলে ওই থিটাটা কি? s বাই r। s কি? s হচ্ছে বৃত্তচাপ, সেটাও দৈর্ঘ্যের ইউনিট। আবার rটা হচ্ছে ব্যাসার্ধ, সেটাও কিন্তু
দৈর্ঘ্যের ইউনিট, তাহলে দুটোই মিলে কাটাকুটি হয়ে যায়, ডাইমেনশন থাকে না, ডাইমেনশনলেস ভ্যারিয়েবল। স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক গুরুত্ব, এরাও ডাইমেনশনলেস ভ্যারিয়েবল। আমি পরে আসব, সেখানে আমি আরো স্পেসিফিক্যালি বুঝিয়ে দেব যে কেন ডাইমেনশনলেস, পরে আলোচনায় বুঝিয়ে দিচ্ছি। স্ট্রেন, এটা আমরা ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা যখন পড়বো তখন এই স্ট্রেনের কথা প্রসঙ্গে আসব, এবং স্ট্রেনও কিন্তু ডাইমেনশনলেস ভ্যারিয়েবল, এর কোনো ডাইমেনশন নেই। অ্যাটমিক ওয়েট ইত্যাদি। এইবারে দেখো অ্যাঙ্গেল ইন রেডিয়ান, যেটা আমি বললাম অ্যাঙ্গেল ইন রেডিয়ান। অ্যাঙ্গেল ইন রেডিয়ান কি? আর্ক বাই রেডিয়াস, এস ইকুয়াল টু আর থিটা, অর্থাৎ বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। বৃত্তচাপ হচ্ছে লেংথ, তার ডাইমেনশন, ব্যাসার্ধ হচ্ছে লেংথের ডাইমেনশন। দুটো এল বাই এল থাকলে কি হয়? তাতে কাটাকুটি হয়, অর্থাৎ মাত্রাহীন হয়ে যায়, কোনো ডাইমেনশন থাকে না, ডাইমেনশন লেস হয়ে যায়। স্পেসিফিক গ্র্যাভিটির সংজ্ঞাটা কিরকম? এটা একটা রেশিও। কার রেশিও? ডেনসিটি অফ দ্য সাবস্টেন্স, অর্থাৎ একটা বস্তুর ঘনত্ব, তার সাথে কার রেশিও নিচ্ছি? তাকে ডিভাইড করছি ডেনসিটি অফ ওয়াটার অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড, জলের ঘনত্ব কত না 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। তাহলে সাবস্টেন্সের ডেনসিটি কত? তার ডেনসিটির ডাইমেনশন কি হয়? ml-3, ওয়াটারের ডেনসিটিও তাই ml-3, দুটোই দেখো একই কোয়ান্টিটি, ml-3 ml-3 একই ডাইমেনশন। তাহলে এক ডাইমেনশন হলে তারা কাটাকাটি হয়ে যাবে, কাটাকাটি হয়ে গেলে তাদের কোনো ডাইমেনশন থাকবে না, অর্থাৎ ও হয়ে গেল ডাইমেনশনলেস। ঠিক আছে, এই ডাইমেনশনলেস মানে এরা সবাই এসে যাচ্ছে পিওর নাম্বার। এবারে আমরা 3 নম্বরে যাই। 3 নম্বরটা কি? ডাইমেনশনলেস কনস্ট্যান্ট। ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, ডাইমেনশনলেস কনস্ট্যান্ট হচ্ছে অর্থাৎ যে কোনো পিওর নাম্বার, যে কোনো পিওর নাম্বার, তুমি 1 2 3 4 5 6 যে কোনো নাও, অর্থাৎ 1 to any নাম্বার, তার কিন্তু কোনো ডাইমেনশন নেই, অর্থাৎ এটা একটা ধ্রুবক, তাই তো? ধ্রুবক, এদের কোনো ডাইমেনশন নেই, মাত্রাহীন ধ্রুবক। তারপরে ধরো পাই, পাই আমরা জানি এটা একটা কনস্ট্যান্ট, এর ভ্যালু হচ্ছে 22/7, তাহলে পাই এর কোনো ডাইমেনশন নেই। ই, ই একটা কনস্ট্যান্ট, এটা এক্সপোনেনশিয়াল, তাহলে ই এরও কোনো ডাইমেনশন নেই। 4 নম্বর যেটা দেব সেটা ডাইমেনশনাল কনস্ট্যান্ট, অর্থাৎ ডাইমেনশন আছে, ডাইমেনশনাল কনস্ট্যান্ট, ডাইমেনশন আছে, এরকম কিছু কনস্ট্যান্ট আছে যাদের কিন্তু ডাইমেনশন বার করা যায়। যেমন ধরো গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, ঠিক আছে, আর বোল্টজম্যান কনস্ট্যান্ট কে, প্লাঙ্কস কনস্ট্যান্ট এইচ, এদের আপাতত জেনে রাখো, এদের কিন্তু ডাইমেনশন আছে, ডাইমেনশনাল কনস্ট্যান্ট বলা হয়। যেমন ধরো এইবারে আমরা আসি ডাইমেনশনের ইউজ কি কি। ডাইমেনশন আমি কেন, এত ডাইমেনশন আমি শিখতে গেলাম কেন, কিসের জন্য? ডাইমেনশন শেখার তো নিশ্চয়ই একটা কারণ আছে, কার্যকারণ তো থাকবে, শুধু শুধু এত ডাইমেনশন কেন শিখলাম? খুব উপকারী, প্রয়োজনীয় ফিজিক্সের জন্য। 1 নম্বর ধরো আমরা প্রথমে বলি চেক দ্য কারেক্টনেস অফ দ্য ইকুয়েশন,
অর্থাৎ যে কোনো একটা সমীকরণ যদি ফিজিক্যাল একটা ইকুয়েশন নিই, সমীকরণ নিই, ভৌত সমীকরণ, সেইখানে ওটা আদৌ ঠিক কিনা সেটা কিন্তু আমি যাচাই করে বা পরখ করে নিতে পারবো এই ডাইমেনশন দিয়ে। অর্থাৎ সব সময় বলা হয় ডাইমেনশনের একটা সমীকরণের ফিজিক্যাল ইকুয়েশনের বাঁ দিকটা লেফট হ্যান্ড সাইডটা ডাইমেনশন সব সময় রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশনের সমান হবে বা আইডেন্টিক্যাল হবে। লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশনের ইকুয়াল, আইডেন্টিক্যাল বা সমান হবে। বোঝা গেল? অর্থাৎ আমার সমীকরণটা ঠিক কিনা বোঝবার জন্য আমি তাহলে মিলিয়ে নেব যে আমার বাঁদিকে কি কি রাশি আছে আর ডান দিকে কি কি রাশি আছে। বাঁদিকে রাশি আছে দেখো লেফট হ্যান্ড সাইড, আমি ডাইমেনশন অফ ভি ভেলোসিটি আমার জানা হয়ে গেছে, ভেলোসিটির ডাইমেনশন lt - 1 লিখে ফেললাম। রাইট হ্যান্ড সাইডের প্রথম রাশিটা নিয়ে নাও ইউ, অর্থাৎ ইনিশিয়াল ভেলোসিটি, ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি বা অন্তিম গতিবেগ, ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি বা প্রাথমিক গতিবেগ। ইউ ডাইমেনশন লিখে ফেলো। ডাইমেনশন কিভাবে লিখবো? lt - 1। ঠিক আছে, এবারে দ্বিতীয় আরেকটা রাশি পড়ে আছে, সেটা হচ্ছে a ইন্টু টি। a ইন্টু টিটা কি? a হচ্ছে অ্যাক্সিলারেশন অর্থাৎ ত্বরণ, টি হচ্ছে টাইম অর্থাৎ সময়। এবারে আমি এদের ডাইমেনশন বার করি। এ অ্যাক্সিলারেশন, তার ডাইমেনশন কি? lt - 2, lt - 2 তার ডাইমেনশন, আর টাইম তার ডাইমেনশন টি। ঠিক আছে, তাহলে দুটোকে গুণ করলে আমার কি বেরোলো? lt - 1। তাহলে দেখো এপাশে লেফট হ্যান্ড সাইড বেরিয়েছে lt - 1, রাইট হ্যান্ড সাইডে আলাদা আলাদা করে আমি দুটো বার করে নিয়েছি lt - 1, lt - 1। তাহলে আমার মিলে গেল সমীকরণটা, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড। অর্থাৎ এটা একটা খুব সুবিধাজনক উপায় যে আমার যে কোনো ইকুয়েশন তা ঠিক নির্ভুল কিনা আমি ডাইমেনশন দিয়ে কিন্তু অনায়াসে সেটাকে পরীক্ষা করে নিতে পারি। এই ইকুয়েশনটা একটা মেকানিক্যাল ইকুয়েশন, আমরা মেকানিক্স যখন পড়ব তখন এই ইকুয়েশন গুলো আমরা করব, অথবা তোমরা আগেও পড়ে থাকতে পারো। এটা দেখো সরল দোলক বা সিম্পল পেন্ডুলাম, তার টাইম পিরিয়ড, তার সময়কাল নির্ধারণ করে কিভাবে? টাইম পিরিয়ড টি ইকুয়াল টু 2π√L/g। আমি এখানে লিখে দিয়েছি টি ইকুয়াল টু টাইম পিরিয়ড বা সময়কাল কার? না একটা সরল দোলকের বা সিম্পল পেন্ডুলামের। এলটা হচ্ছে লেংথ অফ দ্য সিম্পল পেন্ডুলাম অর্থাৎ সরল দোলকের যে দৈর্ঘ্য, জি হচ্ছে তার অভিকর্ষজ ত্বরণ অর্থাৎ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ঠিক আছে, তাহলে আমি আবার ওই রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইডটাকে মিলিয়ে নিই, বাম দিক এবং ডান দিক এদের ডাইমেনশন মেলে কিনা দেখে নিই। যদি দেখি যে এদের ডাইমেনশন মিলে গেল, খুব ভালো কথা, তার মানে আমরা বুঝে যাব যে এই ইকুয়েশনটা, এই ফিজিক্যাল ইকুয়েশনটা কিন্তু ডাইমেনশনালি কারেক্ট, অর্থাৎ মাত্রা হিসাবে এই ইকুয়েশনটা ঠিক আছে, নির্ভুল। দেখো টাইমের ডাইমেনশন কি? কোনো অসুবিধে নেই, টাইমের ডাইমেনশন টাইম। এপাশে দেখো 2π, আগেও বলেছি আমরা এই 2π যেহেতু এটা কনস্ট্যান্ট, এক্ষুনি আমরা দেখালাম যে এই কনস্ট্যান্টটা কি? এই কনস্ট্যান্ট হচ্ছে ধ্রুবক, তাই না? এর কোনো ডাইমেনশন নেই, সুতরাং একে কিন্তু আমি ডাইমেনশনের আওতার বাইরে রাখতে পারি, তাতে কিন্তু কোনো ক্ষতি নেই। এই কনস্ট্যান্ট, এই 2π, এগুলো আসলে ম্যাথামেটিক্যালি
বা এক্সপেরিমেন্টালি ফাউন্ড কনস্ট্যান্ট, যেটা পরে তোমার বসানো হয়েছে এক্সপেরিমেন্ট করে বা ম্যাথামেটিক্যালি বসিয়ে এটাকে পাওয়া গিয়েছে। কিন্তু ডাইমেনশনে এখানে বসাতে হবে এমন কিন্তু কোনো দরকারই নেই। তাহলে আমি কি করব, √L/G এইটুকুর ডাইমেনশন দেখে নেব তোমার রাইট হ্যান্ড সাইডে। তাহলে আমি দেখে নাও, এল এর ডাইমেনশন এল বেরিয়েছে, জি এর ডাইমেনশন L(t⁻²)। এবারে তাহলে রাইট হ্যান্ড সাইড কি আসছে বসিয়ে দাও, এই এল এর বদলে এই ডাইমেনশনে বসিয়ে দাও এল, আর জি এর বদলে বসিয়ে দাও L(t⁻²)। ওদের যেহেতু এখানে √ওভার ছিল, একটা স্কোয়ার রুট ছিল, সেই জন্য আমি ডাইমেনশনে দেখো থার্ড ব্র্যাকেট দিয়ে তাকে আমি ½ করে দিয়েছি। ঠিক আছে, ½ করে দিয়েছি, লক্ষ্য করো। তাহলে L/L(t⁻²)। এল আর এল নিশ্চিত ভাবেই ক্যান্সেল হয়ে যাচ্ছে, t⁻² যখন ওপরে চলে যাচ্ছে t² হয়ে যাচ্ছে, তার আমি স্কোয়ার রুট নিচ্ছি, তাহলে টাইম এসে যাচ্ছে। আমার লেফট হ্যান্ড সাইডে কি ছিল, লেফট হ্যান্ড সাইডে টাইম ছিল, তাহলে টাইমের ডাইমেনশন ছিল, রাইট হ্যান্ড সাইডেও কিন্তু আমার টাইমের ডাইমেনশন এসে গেল। তাহলে আমি বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আবার বলি 2π, এখানে কিন্তু আমরা এই 2π হচ্ছে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, যেটা কিন্তু ডাইমেনশনের আওতায় আনবার দরকার নেই, কেননা ওটা ডাইমেনশন লেস কনস্ট্যান্ট, অর্থাৎ মাত্রা যেহেতু ওর নেই, সেই জন্য আমি ওকে ডাইমেনশনে, ওর কোনো ডাইমেনশন নেই, আমার ওকে দেখাবারও কোনো দরকার নেই। তাহলে আমি যেটা দেখালাম যে টাইম ইকুয়াল টু টাইম, তাহলে ডান দিক এবং বাঁ দিক আমার ডাইমেনশনালি মিলে গেল। তার মানে সিম্পল পেন্ডুলাম বা সরল দোলকের এই যে টাইম পিরিয়ডের ইকুয়েশন, এটা কিন্তু নির্ভুল আর সঠিক। চলো, দ্বিতীয় আমরা কি ইউজ পাই ডাইমেনশনে, কি বলছে, বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক নির্ণয়। এটা একটা খুব খুব ইম্পর্টেন্ট, এবং অর্থাৎ তোমাকে কিন্তু আমি কিছু ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি দিয়ে বলে দেব যে এ ওর উপরে নির্ভর করে, তুমি একটা ইকুয়েশন বার করে ফেলো, তুমি তোমার ডাইমেনশন দিয়ে তুমি কিন্তু তার ইকুয়েশন সুন্দর করে বার করে ফেলতে পারবে। ভীষণ ইন্টারেস্টিং, তাই না? দেখো, রিডাকশন অফ রিলেশন অ্যামং ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটিজ, অর্থাৎ তুমি ডিডিউস করছো মানে তুমি নির্ণয় করছো। কি নির্ণয় করছো? সম্পর্ক নির্ণয় করছো, কার মধ্যে? বিভিন্ন ভৌত রাশির মধ্যে, অর্থাৎ ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটিজ। ঠিক আছে, am I clear? তাহলে ডিডাকশন অফ রিলেশন অ্যামং ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটিজ, বিভিন্ন ভৌত রাশি, আমি তোমাকে বিভিন্ন ভৌত রাশি এলোমেলো, কিন্তু তাদের আমি বলে দিয়েছি এ ওর উপরে নির্ভর করে, এবারে আমি তার থেকে একটা ডাইমেনশনাল ইকুয়েশন বার করে ফেলব। দেখো, আমি একটা প্রশ্ন রেখেছি, ফাইন্ড দ্য টাইম পিরিয়ড অফ এ সিম্পল পেন্ডুলাম। আমি সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ড বার করতে চাই। টাইম পিরিয়ড মানে কি? টাইম পিরিয়ড মানে সময়কাল। সিম্পল পেন্ডুলাম মানে কি? সরল দোলক, অর্থাৎ একটা সরল দোলকের সময়কাল আমি এস্টাবলিশ করব বা নির্ণয় করব কার উপর? আমায় দিয়ে দেওয়া আছে যে টাইম পিরিয়ডটা ডিপেন্ড করে, অর্থাৎ তার সময়কাল কার কার উপরে নির্ভর করে। সময়কালটা নির্ভর করে, দেখো, মাস অফ দ্য বব। মাস অফ দ্য বব, ববটার, দোলকটার যে মাস, মাস মানে তার ভরের ওপর, লেংথ এল অফ দ্য পেন্ডুলাম, তার দৈর্ঘ্যের ওপর পেন্ডুলামে, small g of that place where the pendulum is suspended. small g মানে তার অভিকর্ষজ ত্বরণ
বা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অফ দ্যাট প্লেস, সেই জায়গাকার অভিকর্ষজ ত্বরণ যেখানে সরল দোলকটি দণ্ডায়মান আছে, or it is suspended, and angle of swing theta, অর্থাৎ কোন অ্যাঙ্গেলে ওর দোলন কাজ করছে, in which it is swinging. এখানে একটা কথা বলে রাখি, স্মল জির ভ্যালুটা আমরা মোটামুটি আমাদের ভূপৃষ্ঠের ওপরে যেটা আমরা ধরে নিই, বা আমরা নর্মালি ল্যাবরেটরিতে যেখানে সব কাজ করি সেখানে ওই 980 বা সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে নিই। সুতরাং এটা মোটামুটি কিন্তু যেটা একটা পার্টিকুলার প্লেসে ওটা কনস্ট্যান্টই থাকে, অর্থাৎ ওটা ধ্রুবক। ওটা স্থান পরিবর্তনের সাথে ভূপৃষ্ঠের ভিতরে চলে গেলে বা পাহাড় চূড়ার একেবারে ওপরে চলে গেলে মেরু প্রদেশে, তখন কিন্তু জি এর ভ্যালু চেঞ্জ হয়। আদারওয়াইজ অভিকর্ষজ ত্বরণ আমরা যেখানে ভূপৃষ্ঠের ওপরে কাজ করছি সেখানে জি এর ভ্যালু আমরা মোটামুটি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে নিই। তবে এখানে আমার সেই প্রসঙ্গটা খুব একটা কাজে লাগছে না, কারণ আমরা শুধুমাত্র এখানে রিলেশনটা ডিডিউস করব বা সম্পর্ক নির্ণয় করব। এইবারে খুব ভালো করে মন দিয়ে দেখো, টাইম পিরিয়ডটা আমি ধরে নিচ্ছি টি, টাইম পিরিয়ড ধরে নিচ্ছি টি। আমি বলেছি টাইম পিরিয়ড ডিপেন্ড করে মাসের ওপরে, তাহলে টাইম পিরিয়ড ইজ প্রপোর্শনাল। আমি জানি না কিভাবে প্রপোর্শনাল, আমি লিখে দিলাম টাইম পিরিয়ড ইজ প্রপোর্শনাল। এটা কিন্তু চলতি নিয়ম, এটা আমাকে শিখেই নিতে হবে। টাইম পিরিয়ড ইজ প্রপোর্শনাল টু এম টু দি পাওয়ার এ। এটা হচ্ছে তার পাওয়ার, আমার জানা নেই পাওয়ারটা কত। আই এম জাস্ট গোয়িং টু ক্যালকুলেট দ্য পাওয়ার, অথবা আমি এই সূচকটাকে বার করব, ডাইমেনশন দিয়ে বার করব। এটা ভীষণ একটা ইন্টারেস্টিং, শুধু বুঝে নাও কিভাবে করব। অর্থাৎ যাকে বলা হয়েছে যে ডিপেন্ড করে সেই টাইম পিরিয়ডটা দেখো আমি বাঁদিকে পর পর লিখে গেছি, ঠিক আছে? এবার প্রথমে আমি বলেছিলাম মাসের উপর ডিপেন্ড করে, তাহলে প্রপোর্শনাল টু মাস টু দি পাওয়ার এ, এম টু দি পাওয়ার এ। টাইম পিরিয়ড ডিপেন্ড করে লেংথ অফ দ্য পেন্ডুলাম বা দৈর্ঘ্যের উপরে, এল টু দি পাওয়ার বি। এ বি সি ডি এরা হচ্ছে পাওয়ার বা সূচক। আমি এদের আপাতত এখনো অব্দি মান জানি না, আমি এইগুলোই বার করতে চলেছি। থার্ড হচ্ছে টাইম পিরিয়ড প্রপোর্শনাল টু জি টু দি পাওয়ার সি, যেটা বললাম অভিকর্ষজ ত্বরণ, এবং টাইম পিরিয়ড ইজ প্রপোর্শনাল টু অ্যাঙ্গেল থিটা টু দি পাওয়ার ডি। এইবারে আমরা কম্বাইন করে লিখে ফেলি, যেহেতু এদের সবার উপর ডিপেন্ড করে, তাহলে দেখো লিখে ফেললাম টাইম পিরিয়ড টি ইজ প্রপোর্শনাল টু এম টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার বি, জি টু দি পাওয়ার সি and theta to the power d। এইবারে আমি তাহলে যখনই কোনো প্রপোর্শনালিটি থাকে, পরস্পরের মধ্যে এরকম প্রপোর্শনাল রিলেশন থাকে, অনুপাতের সম্পর্ক থাকে, তখনই আমরা জানি সেখানে কি আনতে হয়, সেখানে there should be a constant, কনস্ট্যান্ট বা ধ্রুবককে আনতে হয়। নইলে তো তুমি প্রপোর্শনালিটি দিয়ে কোনো ইকুয়েশন তৈরি করতে পারো না। একটা সমীকরণ যখন তোমাকে বানাতে বলবে তখন সেখানে there should be ইকুয়াল সাইন, টাইম পিরিয়ডটাকে আমার ইকুয়েট করতে হবে, অর্থাৎ একটা সমান চিহ্ন বা ইকুয়াল সাইন দিতে হবে। ইকুয়াল সাইন দিতে গেলে আমাকে এখানে কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে কে বা ধ্রুবক। তাহলে দেখো আমি এই কনস্ট্যান্ট লেখার পরে এই প্রপোর্শনালিটিটা তুলে দিলাম, দিয়ে লিখলাম টি ইকুয়াল টু কে এম টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার বি, জি টু দি পাওয়ার সি অ্যান্ড থিটা টু দি পাওয়ার ডি। কে এবারে কি, কে আমি আগেও বলেছি যে একটা কনস্ট্যান্ট, সেটা ডাইমেনশনলেস কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি, অর্থাৎ এটা শুধুমাত্র আমাকে এখানে রাখতে হয়েছে এই ইকুয়েশনটাকে ইকুয়েট করার জন্য, ইকুয়াল দেওয়ার জন্য, ঠিক আছে?
তাহলে কনস্ট্যান্ট ইন্টু এম এ এল বি জি সি থিটা ডি। চলো এবারে আমি দুপাশে ডাইমেনশন লিখে ফেলো। আমি আগে কি বলেছি, ডাইমেনশনে রাশি যদি ঠিক হয়, ইকুয়েশন যদি সঠিক হয়, তাহলে অবশ্যই তার ডান পাশ এবং বাঁ পাশ, রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইড অফ দ্য ইকুয়েশন মাস্ট বি ডাইমেনশনালি কারেক্ট, ডাইমেনশনালি ইকুয়াল, অর্থাৎ ডাইমেনশনটা দু পাশেরই সমান হবে। তাহলে এপাশে ডাইমেনশন দিয়ে লিখে ফেলো টি, এম টাকে লিখে ফেলো এম টু দি পাওয়ার এ, এল টাকে লিখে ফেলো এল টু দি পাওয়ার বি, আর জি যেটা সেটা অ্যাক্সিলারেশন বা ত্বরণ, তার ডাইমেনশন আসে এল টি টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার সি। এইবারে তুমি দুপাশের মাত্রাগুলোকে কম্পেয়ার করো, তুলনা করো আগের মতো। প্রথম দেখো টাইম, এই টাইমের ডাইমেনশন কি টি টু দি পাওয়ার 1, মাত্রার তুলনা করছি সূচক বা পাওয়ার, তাহলে মাত্রার ডাইমেনশন কত, টি এর ডাইমেনশনের পাওয়ার হচ্ছে 1, লিখে ফেলো 1, আমার সাথে সাথে করো। তারপরে দেখো, তাহলে এইখানে দেখো এপাশে তোমার টি কত আছে, টি আছে -2c, এপাশে টি এর ডাইমেনশন কত, টি এর ডাইমেনশন হচ্ছে -2c, লিখে ফেলো, ইকুয়েট করে ফেলো, যেমন করে সমীকরণকে সলভ করে সেরকম ভাবে সলভ করে ফেলো। তাহলে এখান থেকে 1, এখানে -2c, তাহলে -2c = 1 হয়ে গেল। যদি বুঝতে অসুবিধা হয় খাতায় লিখতে থাকো, পরে বুঝে যাবে। তাহলে c = তোমার এসে যাচ্ছে -1/2, এটা আমি দিয়েছি ইকুয়েশন নাম্বার 1, এটা এসে গেল ইকুয়েশন নাম্বার 2, কিন্তু c এর ভ্যালু কিন্তু আমি বের করে ফেলেছি, দেখো c এর ভ্যালু এসে গেছে -1/2। এইবারে দেখো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে চলে এসো, এম কিছু আছে, নেই, তাহলে এম এর ডাইমেনশন 0। রাইট হ্যান্ড সাইডে কিন্তু এম আছে, রাইট হ্যান্ড সাইডে কিন্তু এম আছে, এম এর ডাইমেনশন কত, এম এর পাওয়ার কত, ডাইমেনশনাল পাওয়ার, পাওয়ার হচ্ছে এ, তাহলে ইকুয়েট করে ফেলো, এ হচ্ছে লেফট হ্যান্ড সাইড মাস্ট বি রাইট হ্যান্ড সাইড, ডাইমেনশনালি মাস্ট বি কারেক্ট, তাই না? তাহলে এ = 0 হয়ে গেল, এ = 0, এর ভ্যালু বেরিয়ে গেছে 0, সি এর ভ্যালু বেরিয়ে গেছে -1/2, বি এর ভ্যালুটা বের করলেই কিন্তু আমার কাজ একদম কাজ কমপ্লিট হয়ে যাবে। এটাকে আমি দিয়ে দিই ইকুয়েশন নাম্বার 3। চলো এবারে দেখো লেফট হ্যান্ড সাইডে আবার বলছি এল এর ভ্যালু কত, 0, মনে পড়েছে লেফট হ্যান্ড সাইড এল এর ভ্যালু 0, আর রাইট হ্যান্ড সাইডে এল এর ভ্যালু এসেছিল বি প্লাস সি, তাই না? রাইট হ্যান্ড সাইডে এল এর ভ্যালু এসেছিল বি প্লাস সি। তাহলে আগেরটা একটু মনে করো, তাহলেই পারবে। তাহলে সি এর ভ্যালু এসে গেল -1/2, বি এর ভ্যালু এসে গেল 1/2, তাহলে ইকুয়েশন 1 নম্বর ইকুয়েশন থেকে আমি এগুলো টাইমটাকে বসিয়ে দিচ্ছি, কেটাকে আমি এবারে বসিয়ে দিলাম, এম এর পাওয়ার বেরিয়েছিল এ বেরিয়েছিল 0, এল এর বি এর পাওয়ার আমি বসিয়ে দিচ্ছি 1/2, জি এর উপরে ছিল সি, সেটা -1/2। আচ্ছা থিটা কেন রাখিনি বলতো, কেননা থিটা হচ্ছে একটা অ্যাঙ্গেল অফ রেডিয়ান, যেটা আমি বলে অ্যাঙ্গেল ইন রেডিয়ান, যেটা আমি বলে দিয়েছিলাম আগেই, যেট ইজ ডাইমেনশনলেস, সুতরাং এখানে আমার দরকারই নেই। তাহলে আমার টাইম পিরিয়ড এসে গেল টি = k, একটা কনস্ট্যান্ট, এবং √L/g, এই L হাফটাকে আমি √L লিখছি, আর g -হাফটাকে আমি তলায় নিয়ে যাচ্ছি, তাহলে √L/g। দেখো টাইম পিরিয়ডের তাই তো ইকুয়েশন, তাই না? তাহলে ম্যাথামেটিক্যাল ইনভেস্টিগেশন থেকে এই কনস্ট্যান্টের ভ্যালুটা বেরোয় 2π। লাস্ট বা ফোর্থ ইউজটা দেখো ডাইমেনশনের, এটা হচ্ছে ডিটারমিনেশন অফ দ্য ইউনিটস অফ কনস্ট্যান্ট ইন অ্যান ইকুয়েশন। একটা ইকুয়েশনে কনস্ট্যান্ট যদি ধ্রুবক থাকে, তার ইউনিট যদি থাকে, সেটা ইউনিট আমরা বার করতে পারি। এটা একটা ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন নিয়েছি আমি, ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন আছে p + a/v² * b - b = rt। এখানে
পিভি হচ্ছে প্রেসার ভলিউম অ্যাজ ইউজুয়াল, আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, টি হচ্ছে তার টেম্পারেচার। এইখানে এ বি এই ধ্রুবকটা এর ইউনিটস অফ কনস্ট্যান্ট তোমায় বার করতে হবে ডাইমেনশনের সাহায্যে। আমরা জানি ডাইমেনশন বা মাত্রা সেটা প্রিন্সিপাল অফ হোমোজিনিটি অফ ডাইমেনশন আমি এখানে লাগাবো। অর্থাৎ কি, ইকুয়েশনের দুপাশে আমরা জানি রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড এর দুটোরই ডাইমেনশন কিন্তু সমান হয়। তাহলে এ বাই বি স্কোয়ার যেটা, সেটা আইডেন্টিক্যাল হবে কার সাথে, পি এর সাথে। আর ওখানে হচ্ছে ভি মাইনাস বি, তাহলে বি এর ডাইমেনশনটা মাস্ট বি ইকুয়াল উইথ ভি ভলিউমের সাথে। এ বাই বি স্কোয়ার, যেহেতু ওইখানে আমার ইকুয়েশনটা কি আসে, গ্যাস ইকুয়েশন পিভি ইকুয়াল টু আর টি, তাই তো? তাহলে পিভি ইকুয়াল টু আর টি, এটা একটু মডিফাইড ইকুয়েশন, ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন ফর অল রিয়েল গ্যাসেস। তাহলে এ বাই বি স্কোয়ার এই ডাইমেনশনটা হবে নিশ্চয়ই বি এর সাথে ইকুয়াল, আর ভি মাইনাস বি যখন, তখন বি এর ডাইমেনশন হবে ভি এর সাথে ইকুয়াল। তাহলে বি এর ডাইমেনশন, ভি এর কি ডাইমেনশন, বি এর ডাইমেনশন হচ্ছে এল কিউ, তাহলে বি এর ডাইমেনশন হচ্ছে এল কিউ। তাহলে এ আমি ওখান থেকে ইকুয়েশন থেকে বার করে নাও খাতা কলম নিয়ে, এ বাই এল কিউ মোল ইনভার্স টু দি পাওয়ার 2। তাহলে এখান থেকে এসে যাচ্ছে এ এর ডাইমেনশন কি আসছে বলো, পি এর ডাইমেনশন কি, পি এর ডাইমেনশন বসাও, পি এর ডাইমেনশন ইকুয়াল টু এম এল ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস 2 প্রেসার। প্রেসার কি, প্রেসার হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া, ফোর্স পার ইউনিট এরিয়া। তাহলে এম এল ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস 2, সেখান থেকে আমার এর ডাইমেনশন এসে গেল এম এল 5 টি টু দি পাওয়ার মাইনাস 2 মোল মাইনাস 2। এটা তুমি একটু খাতা কলমে যদি করে নাও তাহলে দেখবে যে অতি সহজে এটা বেরিয়ে যাচ্ছে। তাহলে ইউনিট অফ বি ইন এসআই, বি এর ইউনিট কি হবে, যেহেতু বি হচ্ছে এল কিউ, ভলিউমের ইউনিট মিটার কিউব, আর পার মোল, পার মোল কেন কি ভলিউম আছে, আর এর ইউনিট হচ্ছে কেজি মিটার 5 সেকেন্ড মাইনাস 2 মোল মাইনাস 2। এবারে 3 নম্বর, আর একটা জিনিস আমি কি করতে পারি, একটা একক থেকে অন্য এককে আমি নিয়ে যেতে পারি, ট্রান্সফার করতে পারি, কনভার্ট করতে পারি। ধরো আমি 1 নিউটনকে 1 ডাইনে কনভার্ট করব। নিউটন হচ্ছে একটা এসআই ইউনিট আর ডাইন হচ্ছে একটা সিজিএস ইউনিট। দেখো ফোর্সের ডাইমেনশন আমরা জানাই আছে, ফোর্সের ডাইমেনশন ml টি টু দি পাওয়ার মাইনাস 2, আমি আগেও দেখিয়ে দিয়েছি ml টি টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে নিউটনকে আমি ইউনিট কি করে ভাঙে দেখিয়ে দিয়েছি, 1 কেজি, এল এর জন্য 1 মিটার, আর টাইম স্কোয়ার হচ্ছে 1 সেকেন্ড স্কোয়ার। ডাইন হচ্ছে সিজিএস ইউনিট, তাহলে 1 গ্রাম 1 সেন্টিমিটার 1 সেকেন্ড মাইনাস স্কোয়ার। এবারে নিউটন থেকে ডাইন, তাহলে নিউটনকে আমি ওপরে রাখি, ডাইনকে তলায় দিই, তাহলে কি লিখলাম 1 কেজি বাই 1 গ্রাম, 1 মিটার বাই 1 সেন্টিমিটার, আর সেকেন্ড সেকেন্ড ক্যান্সেল হয়ে গেল। তাহলে কেজি আর গ্রামের মধ্যে কনভার্সনটা কি হয়, 10 টু দি পাওয়ার 3 দিয়ে হয় না, 1 কেজি হচ্ছে 10 টু দি পাওয়ার 3 গ্রাম, তাহলে তুমি ওপরে বসে গেল 10 টু দি পাওয়ার 3, 1 মিটার হচ্ছে 10 স্কোয়ার সেন্টিমিটার, তাহলে বসে গেল 10 স্কোয়ার, তাহলে বেরিয়ে গেল 10 টু দি পাওয়ার 5, এসে গেল 1 নিউটন ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 টাইম। ঠিক আছে, আজকের মতো আমাদের এখানেই শেষ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দিন আমরা কন্টিনিউ করব। ঠিক আছে।